দাদাকে কেন ফেসবুক দিয়েছিল? প্রথমেই নমস্কার সবাইকে। কাল আমাদের অভিষেক দা এসেছিলেন কেটিভিতে জনসভা করার জন্য। তো ওনার অনেক কিছু কথা বলেছেন আমাদেরকে নিয়ে বা আমাদের পূর্ব বাঁকুড়া বিধানসভাকে নিয়ে। তাই আজ 15 বছর ধরে টিএমসি সরকার আমাদের রাজ্যে সরকার হিসাবে আছেন। তো ওনার প্রশ্নের কিছু উত্তর দেওয়ার জন্য আজ আপনাদের সবাইকে আমি আজকে বলেছিলাম আমরা একটা প্রেস মিট করতে চাই। প্রথমেই বলি যে যখন অভিষেক দা হেলিকপ্টার থেকে নামলেন, দেখলাম ওখানে আমাদের সবার প্রিয় মানে গুরুজন, তো তাই কোলাঘাটের কোলাঘাটবাসী সহ পূর্ব বাঁকুড়া বিধানসভার সবাই বিপ্লব জেঠুকে একটা আলাদা চোখে আলাদা সম্মান করেন। তো দেখলাম উনি বিপ্লব জেঠুকে প্রণাম করলেন, খুবই ভালো লাগলো দেখে। এটা দরকার, গুরুজনদের প্রতি সম্মান সবসময় সবারই হওয়া উচিত। কিন্তু ওনার সংস্কৃতিতে একটু মনে হয় ঘাটা আছে বা কম আছে বলে আমার মনে হয়। কারণ উনি যখন স্টেজে আসেন, স্টেজেও কিন্তু আমাদের আর এক মন্ত্রী ছিলেন, জেলার সভাপতি ছিলেন, সবার প্রিয়, আমাদের সবার প্রিয়, উনিও আমার কাকু হন, কাকু বলে ডাকি। মানে ছোটো থেকেই দেখুন, আমার ছোটোবেলা থেকে আমি তো রাজনীতির এতে ছিলাম না, আমার যে মতাদর্শ পছন্দ করতাম সেই মতাদর্শে ছিলাম। কিন্তু দেখুন, আমার সাথে সমস্ত যেসব পার্টি আছে সবার সাথে আমার সম্পর্ক ভালো। তো ওখানে দেখলাম সৌমেন কাকু বসেছিলেন, সৌমেন মহাপাত্রের কথা বলছি। উনি কিন্তু সৌমেন মহাপাত্রকে প্রণাম করেননি। এবং ওই মঞ্চে আরও বর্ষিয়ান নেতারা ছিলেন যারা অভিষেক দার থেকে বয়সে বড়, তারা করেননি, তাদেরকে করেননি। তাহলে কি আমার প্রশ্ন শুধুমাত্র বিপ্লব জেঠুকে প্রণাম করলেন এই পূর্ব বাঁকুড়া বিধানসভাকে অসীম দাকে জয়লাভ করার জন্য? আমি অসীম দার সম্বন্ধে কিছু বলতে চাই না, অসীম দার সঙ্গে আমার পার্সোনাল রিলেশন খুব ভালো। আমি রাজনীতি নিয়ে অসীম দার সঙ্গে কোনো কথা নেই। অসীম দার মতাদর্শ নিয়ে অসীম দা রাজনীতি করছেন, আমার মতাদর্শ নিয়ে আমি রাজনীতি করছি। তো আমি দেখলাম সৌমেন মহাপাত্রকেও কিন্তু উনি প্রণাম করেননি, আরও বর্ষিয়ান নেতারা প্রণাম করেননি। এটা আমার মনে হয় সংস্কৃতির একটু অভাব আছে। আর এটুকু আমি দেখেছি, আমি তো আগে মাঝে মাঝে আমরা সবাই কম বয়সী ছেলে, আমার কাছে মোবাইল আছে, ইউটিউব দেখি, ফেসবুক দেখি। আমি তো কখনো আজ পর্যন্ত দেখিনি অভিষেক দা কখনো বিপ্লব জেঠুকে প্রণাম করেছে। কাল হঠাৎ করলেন কেন সেটাও আমরাই জানেন কেন করলেন। হ্যাঁ, দেখ, আমি আর কিছু বলার নেই এই ব্যাপারে। আর একটা কথা বলি, উনি কালকে বলেছেন হ্যাঁ, এখানে যিনি প্রার্থী হয়েছেন তার অনেক বিজেপি নেতারাই নাকি আমাকে পছন্দ করছেন। এটা সম্পূর্ণ ভুল কথা। উনি যদি ভিতর থেকে খোঁজ খবর নেন, বেশিরভাগ প্রার্থী যারা নেতৃস্থানীয়রা আছেন ওনারা আমাকে আশীর্বাদ দিচ্ছেন। এটা সম্পূর্ণ ভুল কথা। উনি আরও একটা কথা বলেছেন, হ্যাঁ, সেটা হলো আমি নাকি টাকা দিয়ে প্রার্থীপদ ক্রয় করেছি। তো ওনার কাছে তো আইপ্যাকের টিম আছে না, ওনার কাছে একটা আইপ্যাক বলে সংস্থা আছে, যে আইপ্যাক সংস্থা টোটাল ওয়েস্ট বেঙ্গলে কি হচ্ছে পলিটিক্যাল সমস্ত রিপোর্ট অভিষেকদার কাছে যায়। তো অভিষেকদা কি আইপ্যাক টিমের কাছ থেকে এই রিপোর্টের কথাটা বললো, না এখানকার কিছু ছোটোখাটো নেতার কাছ থেকে কথা শুনে এই কথাটা বলে দিল? আমার মনে হয় অভিষেকদা অনেক বড় মাপের নেতা, কারণ উনি সর্বভারতীয় তৃণমূলের মানে প্রেসিডেন্ট হয়ে বসে আছেন। তারপর উনি একটা এমপি, উনি আমাদের সবার দিদি মমতাদির ভাইপো হন। তা ওনার কথাবার্তাগুলো তো অনেক সুন্দর হতে হবে, মানে সুন্দর নয়, মানে ওনাকে জিনিসটা চিন্তা ভাবনা করে বলতে হবে। তো উনি কি এটা চিন্তা ভাবনা করে বলেছেন, না কোথা থেকে রিপোর্ট পেয়েছেন যে আমি কাকে টাকা দিয়েছি? উনি কি জানেন আমি টাকা দিয়েছি কিনা, কাকে টাকা দিয়েছি, কিসের জন্য এবার টাকা দেবো? আমার মনে হয় ভারতীয় জনতা পার্টি এইভাবে প্রার্থীদেরকে টাকা নিয়ে প্রার্থীপদ দেয় না। যার যেমন ক্ষমতা এবং যার যেমন জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা দেখেই ওনারা চিন্তা ভাবনা করে প্রার্থী বাছাই করেন এবং প্রার্থী মনোনীত করেন। ঠিক আছে, উনি ওনার মতো বলেছেন, এটাও খুব খারাপ লাগলো। আরও অভিষেকদার একটা কথাই আমি আগেও শুনেছি, কালকেও শুনেছি অনেকবার, উনি বললেন এটা যদি না হয় আমি মানে এই রাজনীতি ছেড়ে দেবো, এটা যদি না হয় অমুক ছেড়ে দেবো। উনি তো রাজনীতি করতে এসেছেন, প্রত্যেক কথায় রাজনীতি ছেড়ে দেবো এটাও বলা ঠিক নয়। কিন্তু রাজনীতি তাহলে তো উনি আজকে এতে আছেন, মানে সরকারে আছেন,
কালকে উনি সরকারে নাও থাকতে পারেন, অপোজিশনে থাকতে পারেন, আবার হয়তো সরকারে আসতে পারেন, ভগবানের যদি আশীর্বাদ থাকেন। আমি কখনো কারো ক্ষতি চাই না, খারাপ চাই না। তাহলে উনি রাজনীতির মঞ্চ ছেড়ে দিলে রাজনীতিটা করবে কে, তাই না? ওনার রাজনীতির মঞ্চ ছেড়ে দেবো এই কথাটা বলা আমার মনে হয় ঠিক না। আচ্ছা, আমি বলেছিলাম যে যখন আপনারা সবাই আমার কাছে কখনো কখনো আমার কাছে কথাবার্তা শুনতে চেয়েছেন বা কিছু প্রশ্ন করেছেন, আমি বলেছিলাম কোলাঘাট সব পূর্ব পাঁশকুড়া সমস্ত জনগণের কিছু কিছু জিনিসের প্রবলেম আছে। সেই প্রবলেমটা কি কি না, প্রথমে বলেছিলাম সব থেকে যেটা প্রবলেম আমাদের স্বাস্থ্যকেন্দ্র। স্বাস্থ্যকেন্দ্র আমাদের আছে কোলাঘাটে, কিন্তু সেই স্বাস্থ্যকেন্দ্রে কোনো কাজ হয় না। ওখানে কি ডেলিভারি হয়? নর্মাল ডেলিভারি যেটা হয় সেটা হয়, তাতেও অনেক প্রবলেম হয়। কোনো ওটি করার ব্যবস্থা আছে? নেই সেরকম। অন্য কিছু ব্যবস্থা, ওটি করার ব্যবস্থা আছে? কিছু নেই। তাহলে সেটা নেই। নদীবাঁধ সংস্কারের কথা উনি বলেছেন, আজকে 15 বছর উনি সরকারে আছেন, আবার বলছেন যে এই 5 বছরে যদি আসি, প্রথম 6 মাসের পর থেকেই 5 বছরের মধ্যে আমরা নদীবাঁধকে বাঁধিয়ে দেব। তো আজকে 15 বছর কোথায় ছিলেন? আমি ছোট ভাই, আমি অভিষেক দার ছোট ভাই হিসাবে প্রশ্ন করছি, আমি কোনো বিজেপির প্রার্থী হিসাবে নয়, আমি পূর্ব বাঁশকুড়া বিধানসভার একজন নাগরিক হিসাবে ওনার কাছে প্রশ্ন করছি। আজকে 15 বছর সরকারে ছিলেন টিএমসি, তো টিএমসি সরকার আজকে 15 বছর ধরে নদীবাঁধ কেন করেননি? স্বাস্থ্যকেন্দ্র কেন করেননি? আরও আমাদের এই পূর্ব বাঁশকুড়া বিধানসভায় বেশিরভাগ মানুষ চাষবাসের উপর নির্ভর করে, যার মধ্যে মূলত ফুল চাষ। তাহলে ফুল চাষটা মেন মূলত আমাদের দুটো জায়গায় বসে, একটা দেউলিয়া ফুল মার্কেট, আর একটা হচ্ছে কোলাঘাট স্টেশন সংলগ্ন ফুল মার্কেট। তাই ফুল মার্কেটকে স্থায়ীকরণটা এটা করতে কত টাকা খরচা? ওনাদের কাছে এই টাকাটা খুবই সামান্য, ওনারা তো সরকারে আছেন। যদি রেলের সঙ্গে কথা বলতেন যে এত মানুষের একটা সুবিধা হবে, রেল নিশ্চয়ই সুযোগ সুবিধা করে দিতেন, তো এটা হয়ে যাওয়ার কথা ছিল। কোল্ড স্টোরের কথা উনি বললেন, কোল্ড স্টোরটা 6 মাসের মধ্যেই কাজ চালু করবেন। তাহলে আজকে 15 বছর কোথায় ছিলেন? এতদিন ধরে তো 15 বছর বাম রাজত্ব ছিল, 34 বছর, তাহলে নিয়ার অ্যাবাউট 50 বছর। 50 বছর ধরে যেসব চাষিরা আজকে ফুলটাকে বিক্রি করে নদীতে ফেলে দিত, যখন ফুল বিক্রি করে বাড়ি যাবে, ঘরের সবজি বাজার, আনাজ বাজার, তারপর ভুসিমাল বাজার, এটা করতেই তাদের কাল ঘাম ছুটে যেত। ঘরে যে বাচ্চারা আছে তাদের জন্য যে 2 টাকার চকলেট কিনে যাবে, সেই টাকার ক্ষমতা মাঝে মাঝে হতো না। যেদিন যেদিন বর্ষা হতো, ফুলের মার্কেট ঠিক থাকতো, যদি কিন্তু ওখানে কোল্ড স্টোরেজ থাকতো, তাহলে কিন্তু ওনাদের এই প্রবলেমটা হতো না। তাহলে এতদিন উনি কোথায় ছিলেন, আমার একটাই প্রশ্ন। তারপর আর একটা মেন প্রশ্ন, আমি কোলাঘাটের বাসিন্দা, আমি পূর্ব বাঁশকুড়া বিধানসভা ছোটোখাটো ঘুরে বেড়াই, তো আমাদের একটাই কথা, এই যে পুলসিরা থেকে সজনাগাছির যে রাস্তাটা, উনি তো হেলিকপ্টারে এলেন, কেটিভিতে নামলেন, আমার দাদা অভিষেক দা হেলিকপ্টারে এলেন, কেটিভিতে নামলেন, ওনার জন্য সুন্দর এসি যুক্ত সভা হল করা ছিল, ওখানে কথা বললেন, আবার হেলিকপ্টার চলে গেলেন। তাহলে সজনাগাছি পুলসিরা থেকে সজনাগাছির রাস্তাটা এবার গেছেন, ওখানে তৃণমূল সরকারকে কে কি বলছে সেটা শুনেছেন? ওটা যদি উনি শোনার ক্ষমতা, ওনার শোনার নয়, আমি ওনাকে বলছি না, কিন্তু ওনার দলে যারা আছে, নেতারা আছে বা ওনার কার্যকর্তারা আছে, ওনারা কেন ওনাকে দেননি যে এইটা দাদা করা উচিত? এই রাস্তাটা আপনি খোঁজ নিন, অভিষেকদার কাছে আমি বলছি, আপনি আপনার আইপ্যাকের মাধ্যমে খোঁজ নিয়ে এই রাস্তাটার কি অবস্থা, এই রাস্তাটা ইমিডিয়েট করা উচিত। আমি আজকে গিয়ে ওখানে কথা দিয়ে এসেছি, আমি আমার ছোট্ট একটা বিজনেস করি, সেই ছোট্ট বিজনেসের মাধ্যমে মারা, দিদিরা, বয়স্ক বাবারা, জেঠুরা, বাচ্চারা কেঁদে ফেলেছেন। ওখানে বলছে এই রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, বর্ষাকালে জল জমে যাচ্ছে, বাচ্চারা স্কুলে যেতে পারছে না। আমি বলেছি আমি সরকারে আসি বা নাই আসি, আমরা সামনে বললাম আমরা জানি আমরা 100% সরকারে আসছি, তা সত্ত্বেও আপনাদেরকে বলছি আমরা সরকারে আসি বা নাই আসি, আমি আমার সামর্থ্য মতো মরাম ফেলে হলেও ওই রাস্তাটাকে একটু হলেও রিপেয়ার করবো। আর যদি সরকারে আসি তাহলে কি রাস্তা করবো সেটা আমি করেই দেখাবো। আর প্রথম যদি বিধানসভায় আমি আসি, প্রথম কাজ হবে আমার সজনাগাছি রাস্তা ঠিক করা। এছাড়া উনি বলেছেন আজীবন, উনি 4টে পয়েন্ট দিয়েছিলেন মেন, উনি আজীবন বলেছেন লক্ষ্মী ভাণ্ডার। আচ্ছা, আজীবন লক্ষ্মী ভাণ্ডার আমরা কি কেউ জানি জনতা জনার্দন ভোট বাক্সে কাকে জয়ী করবেন? উনি জয়ী হন, ভগবানের কাছে এই প্রার্থনাই করি, মমতাদি জয়ী হোক, চতুর্থবারে সরকার হোক। আমি কিন্তু কখনো চাই না যে ওনার বিপরীতে গিয়ে কথা বলার। জয়ী হন চাই, কিন্তু যদি জয়ী না হন তাহলে কি আর লক্ষ্মী ভাণ্ডার দিতে পারবেন? আপনারাই বলুন, দিতে তো পারবেন না। তাহলে আজীবন লক্ষ্মী ভাণ্ডারটা কি অভিষেকদা পকেট থেকে দেবেন না ঘর থেকে দেবেন? সরকারে থাকলে তবেই তো দেবে, কি না?
এক নম্বর কথা। 2 নম্বর কথা, জলবাহিত পানীয় জল প্রত্যেকটা, নলবাহিত পানীয় জল প্রত্যেকটা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া। আপনি দেখেছেন, আমি তো দেখেছি রাস্তায় ছোট এইটুকু সরু, মানে 6 mm এর যে পাইপগুলো হয়, এমনি প্লেন প্লাস্টিকের পাইপ রোডের উপর দিয়ে বিছিয়ে বিছিয়ে জল চলে গেছে, পা মারাচ্ছে, সাইকেল মারাচ্ছে, মোটরসাইকেল মারাচ্ছে, ফেটে গিয়ে জল কাদা হয়ে যাচ্ছে। এইভাবে তো এটা কি কাজ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে? আমার সত্যি জানা নেই এইভাবে কি কাজ হয়। জলবাহিত নল সুন্দর করে হবে, সাইড দিয়ে একটু মাটি খুলেই যদি নিয়ে যাওয়া যেত। উনি তো টাকা দিচ্ছেন, কিন্তু এখানকার যারা আছেন বা নেতৃস্থানীয়রা, ওনারা বা বিডিও অফিসের মাধ্যমে কাজ হচ্ছে, যারা কন্ট্রাক্টররা আছেন, ওনারা কীভাবে কাজ করছেন সেটা তো ঠিক আপনাদেরকে লক্ষ্য নজর করা দরকার। আমার জানা নেই এটা কীভাবে করছে। যে দুয়ারে স্বাস্থ্য ক্যাম্প করবেন, সেবাশ্রয় করবেন। সরি, একটু জল খাচ্ছে। উনি বলেছেন দুয়ারে স্বাস্থ্য ক্যাম্প, দুয়ারে দুয়ারে স্বাস্থ্য ক্যাম্প করবে, কাউকে আর স্বাস্থ্যকেন্দ্রে যাবার প্রয়োজন নেই, দুয়ারেই স্বাস্থ্য ক্যাম্প হবে। আচ্ছা, আমাদের পূর্ব পাঁশকুড়া বিধানসভায় স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র এই করে কতগুলো আছে, সেগুলো নিশ্চয়ই ওনাদের কাছে একটা রিপোর্ট আছে। সেই রিপোর্ট অনুযায়ী ওই জায়গায় প্রপার স্বাস্থ্য ব্যবস্থা কি গড়ে উঠেছে বলে আপনাদের মনে হয়? পূর্ব পাঁশকুড়া বিধানসভা জনার্দনের কাছে ছেড়ে দিলাম, ওনারাই বিচার করবেন যে পূর্ব পাঁশকুড়া বিধানসভায় যত স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র আছে সবগুলো প্রপার ওয়েতে চলছে কিনা। উনি ভোটের স্বার্থে কি করেছেন না, সেবাশ্রয় করছেন। সেবাশ্রয় করতে গেলে একটা প্রপার সেট করতে হচ্ছে, এসি করতে হচ্ছে, ডাক্তার বসাতে হচ্ছে, ওষুধ দিতে হচ্ছে। এই পয়সাগুলো এক্সট্রা খরচা না করে যে স্বাস্থ্যকেন্দ্র আমাদের আছে, উপস্বাস্থ্যকেন্দ্র আছে, সেগুলোকে যদি প্রপার ওয়েতে চালানো যায় তাহলে তো মনে হয় মানুষের অনেক সুবিধা হতো। কেন সেবাশ্রয় করছেন আপনারাই বলবেন। উনি বললেন ডায়মন্ড হারবারে সেবাশ্রয় চালান, উনি নন্দীগ্রামে সেবাশ্রয় করতে গেছিলেন। আচ্ছা, সেবাশ্রয় যেদিন করতে যান নন্দীগ্রামে, এইটা মনে পড়ে গেল, আপনাদেরকে বলে রাখি। সেবাশ্রয় যেদিন করতে যান, অভিষেক দার স্কট জাজ, ওখানে দেখলাম অসীম দা, আমাদের অসিত ব্যানার্জি কাকু এবং আরও উচ্চস্তরের নেতারা ছিলেন, এবং আমাদের টিএমসির যারা ভক্ত তারাও দাঁড়িয়েছিলেন অভিষেক দাকে একটা সম্বর্ধনা দেওয়ার জন্য। উনি কি একটা মিনিট দাঁড়িয়ে হাত নাড়ানো যেত না ওনাদের জন্য? নেতাদের কাছে একটা মিনিট কথা বলা যেত না? উনি কিন্তু দাঁড়াননি। আপনারা সবাই মিডিয়া ফ্লাশ করেছেন, উনি কিন্তু দাঁড়াননি। অসীম দাও ছুটেছিলেন আর অসিত কাকুও ছুটেছিলেন, কিন্তু ওনার গাড়ি থামেনি। ওনার মানসিকতাটা কি আমার তো বুঝলাম না। আমাদের প্রধানমন্ত্রী মোদী গাড়ি থামিয়ে দেন, হাত নাড়ান, ফুল ছোঁড়ান, হাতে হাত লাগান, বাচ্চাদের সঙ্গে ছবি তুলেন, তিনি কিন্তু ওই দিন দাঁড়াননি। ভোটের আগেই ছিল এটা। বিরোধীরা আমাদের কাছে তো ভালো হলো, আর ওনাদের কর্মীদের মধ্যে মনোবল নষ্ট হলো, সেটা আপনারা বুঝবেন। আচ্ছা, সবার বার্ধক্য ভাতা উনি দেবেন বলছেন। আমি চাই বার্ধক্যজনিত কারণে যারা আসছেন মা বাবারা, ওনাদের একটা কিছু হোক, এটা ঈশ্বরের কাছে আমিও প্রার্থনা করি। ওটা যদি উনি করে দেন তাহলে আমিও বলবো স্যালুট দাদা, আপনাকে স্যালুট। আপনি বাবা মায়েদের জন্য, বয়স্ক বাবা মায়েদের জন্য আপনি করেছেন। এছাড়া অনেক কথা, আমি কত কথা বলবো আপনাদেরকে। হ্যাঁ, তো আরেকটা কথা, মানে মেন পয়েন্ট, হ্যাঁ মেন পয়েন্ট, উনি বলেছেন এখনো পর্যন্ত যুবসাথীতে ফর্ম ফিল আপ হয়েছে 22,400। ঠিক, একদম ঠিক কথা, কিন্তু যুবসাথী এখন টাকা ঢোকেনি আমার যতদূর জানা। তো 22,400 শুধুমাত্র যুবসাথী, কারণ লক্ষ্মী ভাণ্ডার যারা মেয়েরা পায় তাদেরকে যুবসাথী দেওয়া হচ্ছে না, শুধুমাত্র তাদের ছেলেরা। তারপর আমাদের এই মানে পূর্ব পাঁশকুড়া বিধানসভায় অনেক ছেলেরা যারা কাজের সূত্রে বাইরের রাজ্যে চলে গেছেন, তাহলে তারা এখন ফর্ম ফিল আপ করতে পারেননি। তাহলে 22,400 যদি হয়, আমাদের এখন মোটামুটি 50-50 রেশিও ধরেন, ছেলে যদি 50 হয়, মেয়েও 50 আছে, তাহলে 22,400 ইন্টু ডবল করে দিলে মেয়েদেরকে যদি হয়, তাহলে 22,400 আর হচ্ছে 22,400, 44,800। এরপরে ধরুন আরো যারা ফর্ম ফিল আপ করতে পারে 50,000, তাহলে 50,000, 2 লক্ষ ভোটারের মধ্যে 50,000 যুবক যুবতী এখনো বেকার, যারা সরকার তাদেরকে কোনোভাবে কোনো মানে কর্মসংস্থান দিতে পারেনি। উনি এই কথা বলে তো ভুল করেছেন বলে মনে হয় আমার, কারণ উনি 50,000 যে বেকার, উনি পুরো সবার সামনে বলে ফেললেন। কি হলো এই জিনিসটা? ওনার তো উচিত কর্মসংস্থান করে দেওয়া, তাই না? আপনাদের কি মনে হচ্ছে? যাই হোক, উনি বললেন এটা 22,400 এখনো করেননি। ঠিক,
প্রচার করছি, প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছি। অনেক মানুষের অনেক ক্ষোভ বিক্ষোভ আছে, ওনাদেরকে সঙ্গে কথা বলছি। আমি তো এই প্ল্যাটফর্মে নতুন, তো জনসংযোগ করছি ওনাদের, আমার অনুযায়ী আমি ওনাদেরকে আশ্বাস দিচ্ছি, ওনাদের কাছে আশীর্বাদ নিচ্ছি, এটুকুই। আর অভিষেক ব্যানার্জি একটা বড় সভা করে আপনাদের কোনো দলীয় সভা আছে? সেটা এখনো আমার কাছে কোনো রিপোর্ট আসেনি। অবশ্যই দলীয় সভা হবে, বড় সভা হবে, নিশ্চয়ই হবে, কেন হবে না, হবে নিশ্চয়ই। বললেন ঠিক আছে, উনি যত কিছু করেছেন আরও বেশি কিছু করুক। হ্যাঁ, মানুষের জন্য যত করবেন তত ভালো, কারণ জীব সেবাই শিব সেবা আমরা বলি থাকি। জীব সেবাই শিব সেবা, জীবের সেবা করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাই জীব সেবা করলে তো ভালো, আমি চাই আরও জীব সেবা করুন। ওনাদের কাছে ক্ষমতা আছে, ওনাদের কাছে সরকার আছে, তো ওনারা জীব সেবা যত করবেন ততই ভালো। আর তেমনভাবে কিছু বলতে চাই না, শুধু এটুকু বলবো অভিষেক দাকে যে ছোট ভাই হিসাবে আমি ওনার কাছে মানে প্রার্থনা বলেন বা ওনাকে অনুরোধ বলেন বলছি যে ছোটোখাটো কারো কাছ থেকে কথা না শুনে, ওনার যথেষ্ট বড় একটা আইপ্যাক টিম আছে, ওনাদের কাছ থেকে প্রপার তথ্য নিক, তারপর কথা বলুন। নালে উনি যখন বলে চলে যাবেন, নিচু স্তরের নেতারা ওইটাকে নিয়ে হাস্য কৌতুক করেন। এটা আমিও চাই না, কারণ অভিষেক দার একটা সম্মান আছে, ওই সম্মান বজায় থাকুক, অটুট থাকুক, এটাই চাই।